আসসালামু আলাইকুম। আমি আশরাফ হোসেন। আমার বিস্তারিত পরিচয় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভ্যাটের আজকের লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভ্যাটের উপর এ পর্যন্ত 30টার উপর লেকচার আমার চ্যানেলে প্রোভাইড করা আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এই লেকচারগুলো দেখলে আপনাদের ভ্যাট সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া হবে এবং আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো হেল্প করবে। তো আজকের লেকচারটা হচ্ছে যে উপকরণ কর রেয়াত বা ইনপুট ট্যাক্স রিবেটের একটা টপিক নিয়ে, একটা কোয়েশ্চেন আনসার নিয়ে। এই কোয়েশ্চেনটা আমি কালেক্ট করছি ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ স্যারের সহজ ভাষায় ভ্যাট বই থেকে। প্রথমে আমরা কোয়েশ্চেনটা দেখি। একজন একটা প্রশ্ন পাঠিয়েছিলেন, সমাধান কী হবে সেটা। আমরা উপকরণ ক্রয় করি এবং যথানিয়মে 6 কর মেয়াদের মধ্যে রেয়াত গ্রহণ করি, যা ইতোপূর্বে 4 কর মেয়াদ ছিল। আগে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য 4 কর মেয়াদের মধ্যে আবেদন করতে হতো, এখন 6 কর মেয়াদের মধ্যে আবেদন করলেও হয়। বিক্রেতার সাথে আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, ফলে আমরা সাধারণত ক্রয়কৃত উপকরণ ব্যবহার করে পণ্য উৎপাদন করে বিক্রি করার পর উপকরণ মূল্য পরিশোধ করি। ওনারা বাকিতে পণ্যটা কিনে, এরপর পণ্যটা বাকিতে র মেটেরিয়ালস কিনে, ওই র মেটেরিয়ালস দিয়ে ফাইনাল প্রোডাক্ট প্রডিউস করে সেল করে, এরপর গিয়ে একসময় র মেটেরিয়ালসের দামটা পরিশোধ করে। তাতে 4 থেকে 10 মাসের মধ্যে আমরা উপকরণের মূল্য পরিশোধ করি। এই যে র মেটেরিয়ালসের প্রাইসটা পরিশোধ করতে ওনাদের 4 থেকে 10 মাস সময় লাগতে পারে। মাঝে মাঝে ভ্যাট অফিসার বলেন যে আমরা যদি 6 কর মেয়াদের মধ্যে উপকরণ এর মূল্য পরিশোধ না করি তাহলে আমাদের রেয়াত বাতিল করা হবে। ভ্যাট অফিসার অনেক সময় দাবি করে যে 6 কর মেয়াদ 6 মাসের মধ্যে ওই উপকরণের মূল্য পরিশোধ না করলে নাকি ভ্যাট রিবেট নেওয়া যাবে না, বাতিল করা হবে। এই বিষয়টা নিয়ে আমাদের বেশ ঝামেলা পোহাতে হয়। সংশ্লিষ্ট অনেকের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু সমাধান পাইনি। এই বিষয়ে আইনসঙ্গত সমাধান পেলে উপকৃত হব। তাহলে আমরা উত্তরটা দেখি, যেটা রউফ স্যার উত্তরটা দিয়েছেন, আমরা আলোচনা করতেছি এখানে। 6 কর মেয়াদের মধ্যে উপকরণের মূল্য পরিশোধ করার কোনো বাধ্যবাধকতা নেই। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা 46(1) গ-তে উল্লেখ রয়েছে যে উপকরণ ক্রয় বা সংগ্রহ করা 6 কর মেয়াদের মধ্যে রেয়াত নিতে হবে, তা না হলে রেয়াত নেওয়া যাবে না। অর্থাৎ ভ্যাট অ্যাক্ট অথবা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 বা ভ্যাট অ্যান্ড এসডি অ্যাক্ট 2012-এর ধারা 46(1) গ-তে যেটা লিখছে সেটা হচ্ছে আমাদের ইনপুট ট্যাক্স রিবেট। আমরা যখন ওই ম্যাটেরিয়ালটা, র মেটেরিয়ালটা, উপকরণের ডেফিনেশন দেওয়া আছে ধারা 2-এর 18 ক-তে। আমরা যখন ওই উপকরণটা কিনব তার 6 কর মেয়াদ বা 6 মাসের মধ্যে আমাদেরকে রিবেট নিতে হবে। এরপর ধারা 46(1) ক-তে বিধান রয়েছে যে একই মালিকানাধীন ক্রেতা বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় ছাড়া উপকরণের মূল্য 1 লক্ষ টাকার বেশি হলে ব্যাংকিং মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে, তা না হলে ওই উপকরণের বিপরীতে রেয়াত নেওয়া যাবে না। অর্থাৎ আমরা ম্যাটেরিয়ালটা যার কাছ থেকে কিনবো তাকে ব্যাংকের মাধ্যমে টাকা দিতে হবে, নাহলে রেয়াত নেওয়া যাবে না। তবে 6 কর মেয়াদের মধ্যেই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে উপকরণের মূল্য পরিশোধ করতে হবে এমন কোনো বিধান, আইন বা বিধিতে নেই। সো টাকা দিতে হবে এবং সেটা ব্যাংকিং চ্যানেলে দিতে হবে, কিন্তু সেটা যে 6 মাসের মধ্যেই দিতে হবে এমন কোনো কিছু কিন্তু আইনে বলা নাই। ভ্যাট আহরণের জন্য তা থাকার প্রয়োজনও নেই, কারণ বিক্রেতা উপকরণ বিক্রি করার সময় মূসক চালান 6.3 ইস্যু করেছে এবং সে কর মেয়াদের দাখিলপত্রে উক্ত সরবরাহের উপর প্রযোজ্য ভ্যাট প্রদেয় ভ্যাট হিসেবে পরিশোধ করেছে। অর্থাৎ যে আপনাকে সেল করছে উপকরণটা, সে কিন্তু সেল করার ওই মাসেই যখন রিটার্ন দিবে তার ভ্যাট রিটার্ন, সেখানে কিন্তু তার বিক্রয়টা দেখানো হবে এবং সে বিক্রয়ের উপর ভ্যাট পরিশোধ হয়ে গেছে। সে আপনার কাছ থেকে এখনও পণ্যের দাম পায় নাই, কিন্তু সেটার কারণে কিন্তু তার ভ্যাট পরিশোধ করা থেমে নেই, সে কিন্তু অলরেডি ভ্যাট পরিশোধ করে ফেলছে।
আমাদের যখন আমরা সেলিং স্টেজে ভ্যাট পরিশোধ করি সেটা কিন্তু ক্যাশ বেসিস নয়, যে আমি ক্যাশ পাইলাম নাকি পাইলাম না সেটার উপর ডিপেন্ড করে না। সেল করছি, বাকিতে হলেও ভ্যাটটা কিন্তু আমরা দিয়ে দিই মাসিক রিটার্নের সময়। ক্রেতা উপকরণ ব্যবহার করে পণ্য উৎপাদন করে বিক্রি করার সময় মূসক চালান ইস্যু করবে এবং সে কর্মেয়াদের দাখিলপত্রের মাধ্যমে ভ্যাট পরিশোধ করবে। উপকরণের উপর প্রযোজ্য ভ্যাট উৎপাদিত পণ্যের উপর প্রযোজ্য ভ্যাট যথাসময়ে পরিশোধ করা হয়েছে বা হবে, তাই ক্রেতা বিক্রেতার মধ্যে মূল্য দেওয়া হয়েছে কি না তা ভ্যাট পরিশোধের উপর কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ আমি আমার সেলারকে বা সেলার আমার কাছ থেকে কবে টাকা পাচ্ছে এটার উপর কিন্তু ভ্যাট ডিপেন্ড করে না। তাই উপকরণের মূল্য পরিশোধ করাকে রেয়াত নেওয়ার শর্ত হিসেবে আইন ও বিধিতে নির্ধারণ করা হয়নি। কখন মূল্য পরিশোধ করা হবে তা ক্রেতা বিক্রেতার সুবিধা অনুযায়ী তাদের মধ্যে নির্ধারিত হবে, তবে এই বিষয়ে মাঠ পর্যায়ে ভুল বোঝাবুঝি রয়েছে বলে জানা গেছে। সো কখন মূল্য পরিশোধ করা হবে এটার উপর কিন্তু আসলে ভ্যাট বা রিবেট এগুলো ডিপেন্ড করে না এবং করা উচিত না। এরপরে পেরে যাচ্ছি, মূল্য পরিশোধ করে উপকরণ ক্রয় করা হয়েছে নাকি বাকিতে ক্রয় করা হয়েছে রেয়াত নেওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই, তবে বিষয়টি আইন ও বিধির আলোকে বিশ্লেষণ করা প্রয়োজন। ধারা 46(1) গ অনুসারে উপকরণ ক্রয় করা 6 কর্মেয়াদের মধ্যে রেয়াত নিতে হবে, এটি আইনের বাধ্যবাধকতা। তাই এই সময় অতিক্রান্ত হলে রেয়াত নেওয়ার সুযোগ নেই। তাই উপকরণের মূল্য পরিশোধ করা হোক বা না হোক আবশ্যিকভাবে 6 কর্মেয়াদের মধ্যে রেয়াত নিতে হবে, এটা আইনের বিধান। মাঠ পর্যায়ে মূলত তাই অনুসরণ করা হচ্ছে। ধারা 46(1) ক অনুসারে উপকরণের মূল্য 1 লক্ষ টাকা বেশি হলে ব্যাংকিং মাধ্যমে পরিশোধ করতে হবে। এই বিধানকে কোনো কোনো ক্ষেত্রে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে যে 4 বা 6 কর্মেয়াদের মধ্যে ব্যাংকিং চ্যানেলে মূল্য পরিশোধ করতে হবে, তা না হলে রেয়াত নেওয়া যাবে না। মানে আমাদের আইনে লেখা আছে যে টাকাটা যখন দিব আমার র মেটেরিয়ালের সেলারকে, আমি টাকাটা ব্যাংকিং চ্যানেলে দিব, তাহলে আমি ইনপুট ট্যাক্স রিবেট নিতে পারবো, নাহলে পারবো না। কিন্তু এটা ভ্যাট অফিসাররা ব্যাখ্যা করে বসে যে না, এটা 6 মাসের মধ্যেই দিতে হবে, যেটা আইনে কোথাও নেই। আচ্ছা, অথচ বিধি 29-এ স্পষ্টভাবে বর্ণিত রয়েছে যে যখন ক্রেতা মূল্য পরিশোধ করেন তখন যদি ব্যাংকিং মাধ্যম ছাড়া পরিশোধ করা হয় তাহলে পূর্বে নেয়া রেয়াত বাতিল অর্থাৎ বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে। মূল্য পরিশোধ করা হয় ক্রেতা বিক্রেতার মধ্যে আলোচনার মাধ্যমে তাদের পারস্পরিক ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে। মূল্য পরিশোধের সময়সীমা ক্রেতা বিক্রেতার ব্যবসায়িক দর কষাকষির বিষয়। এটি তার অর্থনৈতিক স্বাধীনতা, তার সাংবিধানিক অধিকার। সংবিধানের অনুচ্ছেদ 24 অনুসারে তার পেশাগত স্বাধীনতা রয়েছে। ক্রেতা বিক্রেতা নিজেদের সুবিধা অনুসারে বিলম্ব মূল্য পরিশোধ করলে ভ্যাটের উপর কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ আমি কখন প্রাইস পেমেন্ট করতেছি এটা আমার সেলার এবং আমার বিষয়। আমি যদি প্রাইস পরবর্তীতে ব্যাংকিং চ্যানেলে পরিশোধ না করি তাহলে অবশ্যই আমার রেয়াত বাতিল করার বিধানটা আইনের মধ্যেই আছে বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে। সুতরাং আমি যদি 6 মাসের পরে গিয়েও যদি এটা নিয়ম না মানি তখন কিন্তু আমার রেয়াত বাতিল হবে। সো এটা এমন না যে 6 মাসের মধ্যেই পেমেন্ট করতে হবে, আমাকে বাধ্য করতে তারা পারে না এবং এটা আইনেও নেই। তাই অন্য কোনো নির্দেশনা দিয়ে নির্দিষ্ট সময়ে মূল্য পরিশোধ করতে তাকে বাধ্য করা যাবে না। উপকরণ আমাকে শুধুমাত্র মূল্য পরিশোধ করতে বাধ্য করতে পারে আমার সেলার, যে আমার থেকে টাকা পাবে, এছাড়া কিন্তু আর কেউ পারবে না। উপকরণের মূল্য পরিশোধ বিষয়ে বিধি 29-এ স্পষ্ট বিধান রয়েছে। ধারা 46(1) ক, 46(1) গ এবং বিধি 29-এর বিধানসমূহ ধারাবাহিকভাবে পেশ করলে এরূপ দাঁড়ায় যে সকল ক্ষেত্রে 6 কর্মেয়াদের মধ্যে রেয়াত নিতে হবে। আমাকে কিন্তু রিবেটটা 6 মাসের মধ্যে নিয়ে নিতে হবে, আমি মূল্য পরিশোধ করি বা না করি। স্বাভাবিকভাবে যখন মূল্য পরিশোধ করা হয় তখন যদি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করা হয় তাহলে রেয়াত গ্রহণ সঠিক রয়েছে। আর যদি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করা না হয় তাহলে বিধি 29 অনুযায়ী বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে, এভাবে রেয়াতটি অ্যাডজাস্ট হয়ে যাবে। বিধি 29(2)(a) স্পষ্ট বর্ণিত রয়েছে যে যে কর্মেয়াদে যাচাইযোগ্য ব্যাংকিং দলিল ব্যতি রেখে অন্য কোনো উপায়ে পণ পরিশোধ করা হয় সেই কর্মেয়াদের দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে। এখানে মূল্য পরিশোধ করার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। অর্থাৎ আমি যদি ব্যাংকিং চ্যানেলে আলটিমেটলি পেমেন্ট না করি তাহলে যে ট্যাক্স পিরিয়ড বা যে মাসে
এটা করলাম, সে মাসে আমার রেয়ারটা বাতিল হয়ে যাবে বৃদ্ধিকারী সমন্বয় করার মাধ্যমে। সো এটা আমাকে 6 মাসের মধ্যেই যে পেমেন্ট করতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা আইনে নাই। ধারা 46(1)-এর প্রথম অনুচ্ছেদ 46(1) ক, ঘ, ঝ, নিয়, ট, ঠ ও ডতে পরিশোধিত শব্দটি ব্যবহার করা হয়েছে। এটি হলো পরিশোধিত উপকরণ কর, যা সরবরাহকারী মূসক 6.3 ইস্যু করার কর মেয়াদের দাখিলপত্রে প্রদেয় হিসেবে পরিশোধ করেছেন। এটি কোনোভাবেই সরবরাহ গ্রহণকারী কর্তৃক মূল্য পরিশোধ নয়। এই বিষয়ে আশা করি কোনো দ্বিমতের অবকাশ নেই। অর্থাৎ ধারা 46(1)-এ যে পরিশোধিত শব্দটি আছে সেটা হচ্ছে বিক্রেতা যে আমাকে সেল করার পরে তার রিটার্ন দাখিল করবে, সেখানে যে সে আউটপুট ভ্যাটটা দিবে 6.3 যে ভ্যাটটা দিচ্ছে 6.3 এর মাধ্যমে, সেটার কথা বলা হয়েছে। আমি ক্রেতা হিসাবে টাকা পেমেন্ট করব এই কথা বলা হয়নি। তাছাড়া বিধি 29 অনুসারে সরবরাহ গ্রহণকারী যদি 12 মাস পর্যন্ত মূল্য পরিশোধ না করেন এবং সরবরাহ প্রদানকারী যদি তার হিসেবে প্রাপ্য অর্থ অনাদায়ী ঋণ হিসেবে অবলোপন করেন, তাহলে সরবরাহকারী পূর্বে পরিশোধ করা মূসক হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। অর্থাৎ কোনো সরবরাহের পণ পরবর্তীতে পরিশোধ করা স্বাভাবিক বিষয়। তাই 6 কর্মমেয়াদের মধ্যে উপকরণের মূল্য পরিশোধ করতে হবে বা উপকরণের মূল্য পরিশোধ করা না হলে রেয়াত নেওয়া যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা আইন ও বিধিতে নেই। আইনের ধারা 46(3) অনুসারে উপকরণ কর রেয়াত দাবির সমর্থনে মূলত পণ্য ঘোষণা ও মূসক চালানপত্র দাখিল রাখতে হবে। তাই উপকরণ বাকিতে ক্রয় করার ক্ষেত্রে রেয়াত নিতে আইনে কোনো জটিলতা নেই। আইনের ধারা 33 অনুযায়ী বিক্রেতা বাকিতে সরবরাহ বা বিক্রি করলেও মূসক প্রদেয় হবে এবং বিক্রেতা ওই কর মেয়াদের দাখিলপত্রের মাধ্যমে প্রযোজ্য মূসক পরিশোধ করবেন। পরিশোধিত উপকরণ কর 6 কর্মমেয়াদের মধ্যে রেয়াত নেওয়া যাবে। ক্রেতা সরবরাহের মূল্য পরিশোধ করেছেন কিনা তার রেয়াত নেওয়ার সাথে সম্পর্কিত নয়। মাঠ পর্যায়ে প্রয়োগের ক্ষেত্রে অপ্রত্যাশিত জটিলতা তৈরি হওয়া দুঃখজনক। এতে ইজ অফ ডুইং বিজনেসের উপর প্রভাব পড়বে। ইজ অফ ডুইং বিজনেসের 11টি নির্দেশকের মধ্যে একটি হলো পেইং ট্যাক্সেস, অর্থাৎ সহজভাবে কর প্রদান করার ব্যবস্থা করতে হবে। এবং ইজ অফ ডুইং বিজনেস কিন্তু একটা দেশের রেপুটেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ধারা 46(ক)-এর লেজিসলেটিভ ইন্টেনশন মানে প্রত্যেকটা আইনের কিন্তু একটা চেতনা থাকে। সেই চেতনা হচ্ছে কি তা পর্যালোচনা করা যায়। ভ্যাট আইনের মূল উদ্দেশ্য হলো ভ্যাট আহরণ করা। কোনো একটি আইন অন্যান্য আইনের প্রয়োগকেও সহায়তা করে। মূলত নগদ লেনদেন নিরুৎসাহিত করার জন্য ধারা 46(1)-এর ক-তে বিধান করা হয়েছে যে 1 লক্ষ টাকার অধিক মূল্যে ক্রয় করা হলে ব্যাংকিং মাধ্যমে পরিশোধ করতে হবে, কারণ নগদ লেনদেন হলে কালো টাকার ব্যবহার হতে পারে। তাছাড়া ব্যাংকিং লেনদেনে সকলে অভ্যস্ত হলে ক্রমান্বয়ে অনলাইন লেনদেনে উত্তরণ ঘটানো সহজ হবে। এই বিধান দ্বারা 46(1)-এর প্রথম দিকে সন্নিবেশ না করে গুরুত্ব বিবেচনায় শেষ দিকে সন্নিবেশ করার উনি সাজেশন দিয়েছেন। এটা যাই হোক, মূল কথা হলো যে পণ্যের পণ বা মূল্য কখন পরিশোধ করা হচ্ছে এটার সঙ্গে ইনপুট ট্যাক্স রিবেট নিতে পারবে নাকি পারবে না এটার কোনো সম্পর্ক নাই। ইনপুট ট্যাক্স রিবেট নিতে পারবে যদি ধারা 46-এ যে শর্তগুলো বলা হয়েছে, লাইক ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে হবে এটসেট্রা, এগুলো যদি মেনটেন করা হয় তাহলে অবশ্যই ইনপুট ট্যাক্স রিবেটটা নিতে পারবে। ধন্যবাদ। আজকের লেকচার এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম।